অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের ইংলিশ বই থেকে পঞ্চম এক্সপেরিয়েন্স রাইটিং কোহেসিভলি থেকে 5.3.1 অ্যাক্টিভিটি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। প্রথমে জেনে নেই আমাদের জন্য নির্দেশনা কি দেওয়া আছে। নাও রিড আ নোট on ways to make a text more engaging and clearer to the readers. Later, identify the cohesive devices and their purposes in the following text. How schools educate students about mental health. এখন কোনো টেক্সটকে পাঠকের সাথে আরও বেশি সম্পৃক্ত করার এবং অপেক্ষাকৃত স্পষ্ট করার পন্থা সংক্রান্ত নোটটি পড়ো। পরে হাউ স্কুল এডুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ টেক্সটে ব্যবহৃত কোহেসিভ ডিভাইসেস এবং সেগুলোর উদ্দেশ্য চিহ্নিত করো। এখন এখানে যে উপায়গুলো আছে যে একটা টেক্সটকে সহজ এবং বোধগম্য করার জন্য পাঠকের কাছে একটা টেক্সটকে সহজ এবং বোধগম্য করার জন্য যে পন্থাগুলো আছে, যে ওয়েগুলো আছে, সেগুলো সম্পর্কে এখন আলোচনা করা হচ্ছে। অর্থাৎ এখানে তোমরা যে দেখতে পাচ্ছ ওয়েজ টু মেক আ টেক্সট ইজি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল টু দ্য রিডার্স, অর্থাৎ একটা টেক্সটকে সহজ এবং বোধগম্য করতে হবে পাঠকদের কাছে এবং তার উপায়গুলো সম্পর্কে এখানে কি বলা হচ্ছে, ইফেক্টিভ কমিউনিকেশন মোস্টলি ডিপেন্ডস অন দ্য ক্ল্যারিটি অফ ইউর এক্সপ্রেশনস। অর্থাৎ একটা কার্যকর যোগাযোগ প্রধানত তোমার অভিব্যক্তির পরিচ্ছন্নতার উপর নির্ভর করে। ওয়ান ওয়ে টু মেক ইউর আইডিয়াস ক্লিয়ার টু দ্য রিডার্স ইজ টু ইউজ কোহেসিভ ডিভাইসেস ইন ইউর রাইটিং। তো তোমার ধারণাকে পাঠকের কাছে পরিষ্কার করার একটা উপায় হলো তোমার লেখার মধ্যে কোহেসিভ ডিভাইসগুলো ব্যবহার করা। Now let's explore what cohesive devices refer to and how they work in the text. তো চলো আমরা এখন এই সমস্ত কোহেসিভ ডিভাইসগুলো বলতে কী বোঝায় এবং তারা একটা টেক্সটের মধ্যে কিভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনা করি। তাহলে প্রথমে আমরা জেনে নিচ্ছি যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নীল কালি দিয়ে যেটা দাগাঙ্কিত করা হয়েছে কোহেসিভ ডিভাইসেস, এটা বলতে আমরা কি বুঝি। আমি প্রথমে ইংলিশটা পড়ছি যে কোহেসিভ ডিভাইসেস আর ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস দ্যাট কানেক্ট আইডিয়াস অ্যামাং ডিফারেন্ট পার্টস অফ আওয়ার টেক্সট। ইফ ইউ রিড এনি টেক্সট কেয়ারফুলি you will notice ideas are already there in the text, but sometimes they remain isolated. The cohesive devices connect those ideas with each other and help the readers understand what the writer is saying in the text. So the sole purpose of using cohesive devices is to build an interrelationships among sentences or paragraphs and give a logical progression to the text. এই বাংলাটি যেভাবে টেক্সটের মধ্যে দেয়া আছে, কোহেসিভ ডিভাইস হচ্ছে সেসব ওয়ার্ড বা ফ্রেজ যেগুলো একটি টেক্সটের বিভিন্ন অংশের আইডিয়াগুলোকে সংযুক্ত করে। যদি তুমি কোনো টেক্সট সতর্কতার সাথে পড়ো তাহলে তুমি লক্ষ্য করবে টেক্সটের মধ্যে সেই আইডিয়াগুলো বিদ্যমান রয়েছে, কিন্তু কখনো কখনো সেগুলো বিচ্ছিন্নভাবে থাকে। কোহেসিভ ডিভাইস সেই আইডিয়াগুলোকে সংযুক্ত করে এবং লেখক টেক্সটটিতে কি বলেছেন তা বুঝতে পাঠকদের সাহায্য করে। সুতরাং কোহেসিভ ডিভাইস ব্যবহারের একমাত্র উদ্দেশ্য সেন্টেন্স অথবা প্যারাগ্রাফগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক গড়ে তোলা, অর্থাৎ ইন্টার রিলেশনশিপ গড়ে তোলা এবং টেক্সটটিকে একটি যৌক্তিক অগ্রগতি দেওয়া। যদি আমরা সংক্ষেপে বলি, আমরা কোহেসিভ ডিভাইসটা কেন ব্যবহার করব, যাতে করে টেক্সট পাঠকের কাছে ইজি এবং আন্ডারস্ট্যান্ডেবল মনে হয়, অর্থাৎ বোধগম্য মনে হয়। এখন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ নীল কালি দিয়ে এটাকে দাগাঙ্কিত করা হয়েছে। যেমন এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে কবিতাস ফ্রেন্ড ইজ আ গ্রেট সুইমার অ্যান্ড শি কুডন্ট ক্রস দিস স্মল ডিস্টেন্স ইয়েস্টারডে। বলা হচ্ছে যে কবিতার ফ্রেন্ড হচ্ছে একজন বড় সাঁতারু এবং সে গতকাল ছোট্ট দূরত্ব অতিক্রম করতে পারেনি। যখন আমরা এই সেন্টেন্সটা পড়ছি তখন নিজেরাই কি হচ্ছে, আমরা
কনফিউজড হয়ে যাচ্ছি, অর্থাৎ দ্বিধাদ্বন্দ্বে ভুগছি যে এটা কীরকম কথা। কবিতার বন্ধু হচ্ছে একজন বড় সাঁতারু, ইটস এ গ্রেট সুইমার। এটা কিভাবে সম্ভব যে গতকাল সে একটু দ্রুত অতিক্রম করতে পারেনি? তার মানে আমরা সম্পূর্ণ এটা কনফিউজড অবস্থায় আছি, যা আমরা আসলে বুঝতে পারছি না কবিতার ফ্রেন্ড সম্পর্কে এখানে কি বলা হচ্ছে। যে যিনি একজন দক্ষ সাঁতারু, তিনি একটুও দ্রুত অতিক্রম করতে পারলেন না। তার মানে এখানে সমস্যা রয়েছে। এই ধরনের সেন্টেন্সগুলি পাঠকের কাছে অবশ্যই বোধগম্য হবে না, অবশ্যই আন্ডারস্ট্যান্ডেবল হবে না। এবং সেটা বোধগম্য করার জন্য যেটি এখানে দেয়া আছে, এই যে আমরা কিছু যোগ করেছি, কানেক্টরস কিছু যোগ করে এটাকে বোধগম্য এবং ইজি করা হয়েছে। এভাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে নর্মালিটা আমরা যোগ করেছি। নর্মালি মাই ফ্রেন্ড ইজ আ গ্রেট সুইমার, যে স্বাভাবিকভাবে আমার বন্ধু হচ্ছে একজন বড় সাঁতারু। এখানে কিন্তু অ্যান্ড কানেক্টরসটা ছিল, এবং কিন্তু এখানে বলা হচ্ছে যে স্বাভাবিকভাবে আমার বন্ধু হচ্ছে একজন বড় সাঁতারু, কিন্তু বাট ইয়েস্টারডে শি ফেল টু ক্রস দিস স্মল ডিস্টেন্স, কিন্তু গতকাল সে ছোট্ট দূরত্ব অতিক্রম করতে ব্যর্থ হয়েছিল। এখন আমাদের কাছে এটা পরিষ্কার হলো যে স্বভাবতই যে স্বাভাবিকভাবে আমার বন্ধু হচ্ছে একজন বড় সাঁতারু, কিন্তু গতকাল সে একটা ছোট্ট দূরত্ব অতিক্রম করতে ব্যর্থ হয়েছিল। হতে পারে কারণ যদি এভাবে বলা হয় যে ফরিদ ইজ আ গুড স্টুডেন্ট অ্যান্ড শি ফেলড ইন দ্য এক্সাম, তো ফরিদ একজন ভালো স্টুডেন্ট এবং সে পরীক্ষায় ফেল করেছিল, এটা কিছু হলো? কিচ্ছু হয়নি। বরং অ্যান্টের জায়গায় আমাদের বাট বলতে হবে যে করিম ইজ আ গুড স্টুডেন্ট বাট হি ফেলড ইন দ্য এক্সাম, কিন্তু সে পরীক্ষায় ফেল করেছিল। এই যে কানেক্টরসের যে ব্যবহারগুলো আছে সেগুলো আসলে আমরা কেন ব্যবহার করব? যাতে একটা টেক্সট বা প্যারাগ্রাফ পাঠকের কাছে ইজি এবং আন্ডারস্ট্যান্ডেবল মনে হয়। আশা করি তোমরা বুঝতে পারছ। এর পরেরটি রয়েছে যেটা লাল কালি দ্বারা দাগাঙ্কিত করা আছে, আমি একটু পড়ে নিচ্ছি। ইন ইংলিশ গ্রামার দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ কোহেসিভ ডিভাইসেস, হিয়ার 3 of them are written for you. তো ইংরেজি গ্রামারের মধ্যে বিভিন্ন প্রকার কোহেসিভ ডিভাইস রয়েছে, এখানে 3টি তোমাদের জন্য করে দেওয়া আছে, অর্থাৎ প্রধান তিনটি যে কোহেসিভ ডিভাইস আছে সেই সম্পর্কে এখানে বলা হয়েছে। প্রথমটি তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে হলুদ রং দিয়ে রঞ্জিত করা হয়েছে ইউজিং প্রোনাউন্স। বাংলাটা কি রয়েছে? প্রোনাউন ব্যবহারের মাধ্যমে আমরা এটা করতে পারি। খুব ছোট্টবেলায় আমরা কিন্তু প্রোনাউন ব্যবহারটা শিখেছি, যা আমরা জানি যে নাউনের পরিবর্তে সাধারণত প্রোনাউনটা ব্যবহার করতে হয়। তো এখানে কি দেয়া আছে আমরা পড়ে নেই। ইফ ইউ ইউজ প্রোনাউন্স টু রেফার টু দ্য প্রিভিয়াসলি মেনশনড নাউন্স ইউ ক্যান মেক এ টেক্সট সাউন্ড বেটার অ্যান্ড ইজি টু ফলো। একই কথা, অর্থাৎ পূর্বে উল্লিখিত কোনো নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করলে টেক্সটে আরও সুন্দর ও আকর্ষণীয় হয়। আমরা যদি নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করি তাহলে টেক্সটটা অবশ্যই সুন্দর এবং আকর্ষণীয় হবে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এখানে আছে আই উড লাইক টু থ্যাঙ্ক মাই ফ্রেন্ডস, যে আমি আমার বন্ধুকে ধন্যবাদ দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করছি। উইদাউট দ্যাম আই উডন্ট ডু ইট প্রপারলি, তাদের ছাড়া আমি এটা সঠিকভাবে করতেই পারতাম না। তো এখন এখানে প্রোনাউনটা কার পরিবর্তে ব্যবহার করা হলো? মাই ফ্রেন্ডসের পরিবর্তে দেমটা ব্যবহার করা হয়েছে। এখন আমি যদি বারবার এভাবে বলি যে আই উড লাইক টু থ্যাঙ্ক মাই ফ্রেন্ডস উইদাউট মাই ফ্রেন্ডস, আবার যদি বলি উইদাউট মাই ফ্রেন্ডস আই উডন্ট ডু ইট প্রপারলি, এটা মোটেই ভালো শোনাবে না, মোটেই গুড হিয়ারিং হবে না, বরং এটা একটা খাপছাড়া এক্সপ্রেশন হলো। সেই জন্য আমরা নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করে
টেক্সট অথবা প্যারাগ্রাফ আমরা পাঠকের কাছে ইজি এবং আন্ডারস্ট্যান্ডেবল করে তুলি। এরপরে আছে বাই ইউজিং কনজাংশনস, অর্থাৎ কনজাংশন ব্যবহার করে। কনজাংশন ইংরেজি গ্রামারে অর্থাৎ ইংরেজি ভাষায় কনজাংশন অনেকগুলো আছে। তো এখন এখানে কনজাংশনের কাজটা কি? কাজটা হচ্ছে যে কনজাংশন শব্দকে যুক্ত করে, শব্দগুলোকে যুক্ত করে, শব্দগুচ্ছকে যুক্ত করে এবং ক্লজকে অর্থাৎ ছোট বাক্যকেও যুক্ত করে কনজাংশন। এখন ইংরেজি গ্রামারে বহুল ব্যবহৃত কনজাংশন সংক্ষেপে মনে রাখার টেকনিকটি হচ্ছে ফ্যান ভয়েস। আমরা এই শব্দটি মনে রাখব, ফ্যান ভয়েস। সবচেয়ে বেশি যে কনজাংশন ব্যবহার হয় সেটা হচ্ছে ফ্যান ভয়েস। আমরা কীভাবে বুঝবো? এফ ফর মানে হচ্ছে ফর, এফ বলতে ফর, এ হচ্ছে অ্যান্ড, এন নর, বি বাট, ওতে হবে অর, ওয়াইতে হবে ইয়েট, এসতে হবে সো, অর্থাৎ ফ্যান ভয়েস। এক কথায় ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট অ্যান্ড সো, এই কয়েকটি কনজাংশন বহুল পরিমাণে ইংরেজি গ্রামারে ইংরেজি ভাষায় ব্যবহার করা হয়। আমরা এই কয়েকটি কনজাংশনের সঠিক ব্যবহার করে আমাদের টেক্সট অথবা এসে অথবা কম্পোজিশন অথবা লেটার রাইটিং, ইমেল যা কিছু আছে, সাহিত্য রচনা যা কিছু আছে, সবগুলোকে আমরা পাঠকের কাছে আমরা ইজি এবং আন্ডারস্ট্যান্ডেবল করতে পারি। যদি আমরা এর উল্টোপাল্টা ব্যবহার করে থাকি তাহলে কিন্তু পাঠকের কাছে আমাদের টেক্সটটা আন্ডারস্ট্যান্ডেবল হবে না। ঠিক আছে? তো যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, তোমাদের কাছে পরিষ্কার হবে এক্সাম্পলের মাধ্যমে। যেমন এখানে দেওয়া আছে কি, আই লাইক টু টক পিপল, অর্থাৎ আমি মানুষের সাথে কথা বলতে পছন্দ করি। আই লাইক টু নো অ্যাবাউট ডিফারেন্ট লাইফস্টাইলস, আমি বিভিন্ন জীবন প্রণালী সম্পর্কে জানতে ইচ্ছা পোষণ করি। আই ডোন্ট লাইক টু ট্রাভেল, কিন্তু আমি ভ্রমণ করতে পছন্দ করি। যা এখানে কিন্তু শব্দটা নেই, কিন্তু দেখো অটোমেটিক্যালি কিন্তু আমার কিন্তু শব্দটা চলে আসলো। বলা হচ্ছে যে আমি মানুষের সাথে কথা বলতে পছন্দ করি, আমি বিভিন্ন জীবন প্রণালী সম্পর্কে জানতে ইচ্ছা পোষণ করি। আই ডোন্ট লাইক টু ট্রাভেল, আমি ভ্রমণ করতে পছন্দ করি না। তাহলে এখানে যদি আমরা সঠিক কনজাংশন ব্যবহার করতে চাই তাহলে এখানে আই লাইক টু টক পিপল, আই লাইক টু, এই যে এখানে দেখতে পাচ্ছি আই লাইক টু, আবার এখানে লাইক টু, তাহলে এই দুটো কিন্তু সেন্টেন্সের কনসেপশন বলে দিচ্ছে যে এখানে অ্যান্ড আমাদের ব্যবহার করা উচিত, অর্থাৎ জাস্ট এখানে কানেক্ট করবো অ্যান্ড দিয়ে। তাহলে কি দাঁড়াবে? আই লাইক টু টক পিপল অ্যান্ড নো অ্যাবাউট ডিফারেন্ট লাইফস্টাইলস, অর্থাৎ আমি মানুষের সাথে কথা বলতে পছন্দ করি এবং বিভিন্ন জীবন ধারণ সম্পর্কে জানতে পছন্দ করি। নর্মালি কিন্তু এখানে কনজাংশনটা চলে আসবে বাট, কিন্তু আমি ভ্রমণ করতে পছন্দ করি না, নর্মালি চলে আসবে। কনসেপশনে বলে দিচ্ছে যে এখানে বাট আমাদের নিতে হবে, বাট আই ডোন্ট লাইক টু ট্রাভেল পিপল। কিন্তু আমি যদি এখানে আবার অ্যান্ড ইউজ করি, অ্যান্ড আই ডোন্ট লাইক টু পিপল, তাহলে সেটি পাঠকের কাছে আন্ডারস্ট্যান্ডেবল এবং ইজি মনে হবে না। এরপরে 3 নাম্বার যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে দেওয়া আছে বাই ইউজিং কানেক্টরস, লিঙ্কিং ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, অর্থাৎ কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ডস বা ফ্রেজ ব্যবহারের মাধ্যমে। তো এখন এখানে কিছু কানেক্টরস আছে, এই কানেক্টরসগুলোর উদ্দেশ্য কী এবং টেক্সটে আমরা কিভাবে ব্যবহার করব সেই সম্পর্কে এখানে বিস্তারিত দেয়া আছে। তো সেটা আমি এখন পড়ছি। প্রথম যে কানেক্টরসগুলো হচ্ছে সেটা হচ্ছে অলসো, ইন অ্যাডিশন, ফার্দারমোর, মোরওভার, অ্যাজ ওয়েল অ্যাজ এটসেট্রা, আরও আছে। এগুলো কেন ব্যবহার হয়? এগুলো ব্যবহার হচ্ছে টু অ্যাড অ্যানাদার পিস অফ ইনফরমেশন, অর্থাৎ অতিরিক্ত তথ্য যোগ করার জন্য এই সমস্ত কানেক্টরসগুলো ব্যবহার করা হয়। যেমন এখানে বলা হলো মাই কাজিন শেফালি লভস
obeys and cares about her parents, যে আমার চাচাতো বোন শেফালি সে ভালোবাসে, মান্য করে এবং তার বাবা মায়ের যত্ন নেয়। অলসো শি হেল্পস হার ফ্রেন্ডস ইন দেয়ার স্টাডিজ, মানে এছাড়াও সেও কী করে, তার পড়াশোনা তার বন্ধুদেরকেও সে সাহায্য করেছে। সে আরও কিন্তু এখানে মোর ইনফরমেশন যোগ করা হলো। সেই জন্য আমরা যে কোনো একটা কানেকশন এখানে ব্যবহার করতে পারতাম। যদি আমরা অলসোর জায়গায় ইন অ্যাডিশন ইউজ করতাম তাও হতো, যদি অলসোর জায়গায় মোর আবার ব্যবহার করতাম তাও হতো, ফার্দার মোর ব্যবহার করলেও হতো, ঠিক আছে। তবে অ্যাজ ওয়েল অ্যাজটা এখানে খাটবে না। ওকে, তাহলে এখন কম্পেয়ার করার জন্য যে সমস্ত কানেকশন আমরা ব্যবহার করবো সেটি হচ্ছে এটি, লাইকওয়াইজ, সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, এটসেট্রা। আর কন্ট্রাস্ট করার জন্য অর্থাৎ বৈপরীত্য অর্থাৎ বিপরীত এক্সপ্রেশন প্রকাশ করার জন্য আমরা এই সমস্ত কানেক্টরস ব্যবহার করব, অলদো, হাউএভার, অন দ্য কন্ট্রারি। ওকে, টু কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, যেমন এখানে বলা হচ্ছে মাই মাদার লাভস টি উইথ সুগার, আমার মা আসলে চিনিযুক্ত চা ভালোবাসে, যদিও অলদো শি ইজ আ ডায়াবেটিক পেশেন্ট, যদিও সে একজন ডায়াবেটিক রোগী। লাইকওয়াইজ শি লাভস টু টেস্ট সুইটস, আবার সে কী করে, মিষ্টি খেতে ভালোবাসে। ওকে, এরপরে যেটা রয়েছে কানেক্টরস, ফর এক্সাম্পল, সাচ অ্যাস, ফর ইনস্ট্যান্স, লাইক, এটসেট্রা। এইটি আসলে এই যে কয়েকটা কানেক্টরস যে বললাম, ফর এক্সাম্পল মানে হচ্ছে উদাহরণস্বরূপ, এরপরে সাচ অ্যাস মানে যেমন, ফর ইনস্ট্যান্স মানে হচ্ছে উদাহরণস্বরূপ, লাইকও মানে হচ্ছে যেমন বা মতো, ঠিক আছে। তো এগুলো আসলে এক্সাম্পল এবং প্রমাণ দেওয়ার জন্য ব্যবহার করা হয়। এক্সাম্পল অথবা প্রমাণ, সাক্ষ্য দেওয়ার জন্য ব্যবহার করা হয়, বহুল পরিমাণে ব্যবহার করা হয়। যেমন এখানে বলা হচ্ছে নাও আ ডেজ মেনি এডুকেশনাল ইনস্টিটিউশনস আর শিফটিং টু ব্লেন্ডেড লার্নিং, যে বর্তমানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান সংমিশ্রিত শিক্ষার প্রতি ধাবিত হচ্ছে। বিকজ ইট হ্যাজ ডিফারেন্ট বেনিফিটস, কারণ এটার বিভিন্ন সুবিধা রয়েছে। ফর ইনস্ট্যান্স, যেমন উদাহরণস্বরূপ, সেভিং টাইম অ্যান্ড মানি, যেমন টাকা, সময় এবং অর্থ সেভ করা। গিভিং দ্য অপরচুনিটি টু শেয়ার অডিওস অ্যান্ড ভিডিওস, অর্থাৎ অডিও এবং ভিডিওগুলো ভাগাভাগি করার যে সুবিধা সেটি। তো এখন বলা হচ্ছে যে ব্লেন্ডেড লার্নিংয়ের যে সুবিধাগুলো আছে সেটা তো আমাকে কিছু এক্সাম্পল দিতে হবে। তো এখানে যেমন ব্যবহার করা হয়েছে উদাহরণস্বরূপ, ফর ইনস্ট্যান্স, আমরা এই জায়গায় ফর এক্সাম্পলও ব্যবহার করতে পারবো, সাচ অ্যাসও ব্যবহার করতে পারবো, লাইকও আমরা ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তো আমি যখন কোনো কিছু প্রমাণ করার চেষ্টা করব, অবশ্যই আমাকে তো এভিডেন্স দিতে হবে। যখন আমি এভিডেন্স দেব তখন অবশ্যই এই কয়েকটি কানেক্টরস থেকে যে কোনো একটি কানেক্টরস আমাদের ব্যবহার করতে হবে। এরপরে আছে কজ, অর্থাৎ যখন কোনো কিছু কারণ বোঝাবে, কজ যখন বোঝাবে তখন আমরা কি কি ব্যবহার করতে পারি কজ যখন বোঝাবে। যেমন এখানে কজ বোঝালে বিকজ, ডিউ টু, সিন্স, ওয়েং টু, অন অ্যাকাউন্ট অফ, ঠিক আছে। এগুলো ইফেক্ট, যখন কোনো ফল বোঝাবে তখন আমরা কি ইউজ করতে পারবো, কনসিকুয়েন্টলি, অ্যাজ আ রেজাল্ট, দেয়ারফোর, সো। এগুলো অর্থাৎ যখন ফলাফল বোঝাবে তখন আমরা যে কোনো এই কয়টার ভিতরে কনসিকুয়েন্টলি, অ্যাজ আ রেজাল্ট, দেয়ারফোর, সো, এগুলো থেকে যে কোনো একটি কানেক্টর আমরা ব্যবহার করতে পারবো। যেমন এখানে আছে টু শো কজ অ্যান্ড ইফেক্ট দ্য কনসিকুয়েন্সেস অফ অ্যান অ্যাকশন, অর্থাৎ একটা কাজের ফলাফল এবং এফেক্ট দেখানোর জন্য আমরা এই ধরনের কানেক্টরসগুলো ব্যবহার করতে পারি। যেমন এখানে বলা হচ্ছে আই কুডন্ট স্লিপ ওয়েল লাস্ট নাইট, আমি গত রাতে ভালো করে ঘুমাতে পারিনি। কারণটা কি, বিকজ ইট ওয়াজ নয়েজি আউটসাইড, এখানে বাইরে অনেক গোলমাল ছিল। যে এখানে বিকজটা আমাদের ব্যবহার করতেই হবে।
বিকজ থেকে আমরা সিন্সও ব্যবহার করতে পারি, অ্যাসও ব্যবহার করতে, বিকজ, সিন্স, অ্যাস, এই তিনটির মধ্যে যে কোনো একটি কানেক্টর আমরা এখানে ব্যবহার করতে পারি। ফলে যেহেতু আমি ঘুমাতে পারিনি, তাহলে কি হবে, কনসিকুয়েন্টলি অর্থাৎ অ্যাজ আ রেজাল্টের জায়গায় আমরা ইউজ করতে পারি কনসিকুয়েন্টলি বা দেয়ারফোর অথবা সো অথবা হ্যান্স, আই ফিল ডিজি, আমি ডিজি অনুভব করছি অর্থাৎ ঘুম ঘুম ভাব অনুভব হচ্ছে, অ্যান্ড কান্ট কনসেন্ট্রেট অন দ্য ক্লাস, এবং ক্লাসে আমি মনোনিবেশ করতে পারছি না। ওকে, যেমন এখানে আরও আছে কানেক্টরস, যেখানে আছে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, দেন, আফটার দ্যাট, ইন দ্য এন্ড। তো এইটা আসলে সিকোয়েন্স তৈরি করার জন্য এই কানেক্টরসগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, সিকোয়েন্স, যেমন এখানে বলা হচ্ছে যে আই অ্যাম মেকিং এ প্ল্যান টু প্রিপেয়ার মাইসেলফ ফর দ্য কামিং এক্সামিনেশন, অর্থাৎ আসন্ন পরীক্ষার জন্য আমি নিজেকে প্রস্তুত করার জন্য একটা পরিকল্পনা করছি। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, ফিফথলি, সিক্সথলি, এইভাবে আমি কিন্তু প্ল্যানটা করব। যেমন ফার্স্টলি, আই উইল লিস্ট অল দ্য সাবজেক্টস অ্যাকর্ডিং টু দ্য ডেটস, ডেট অনুযায়ী আমি সকল সাবজেক্টকে লিস্ট করব। নেক্সট, আই উইল মেক আ টাইম ফ্রেম টু রিভাইজ অল দ্য সাবজেক্টস, তারপর সাবজেক্টগুলো রিভিশন দেওয়ার জন্য আমাকে একটা টাইম ফ্রেম করতে হবে। দেন তারপর, তো এইভাবে যখন সিকোয়েন্স বজায় রেখে আমরা কোনো কিছু বর্ণনা করব, তখন অবশ্যই এই কানেক্টরসগুলো আমাদের ব্যবহার করতে হবে, এই সমস্ত কানেক্টরস আমাদের ব্যবহার করতে হবে। ওকে, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পার্টিকুলারলি, স্পেশালি, মেনলি, এসেট্রা, অর্থাৎ এলওয়াই যুক্ত যতগুলো অ্যাডভার্ব রয়েছে, আমি কি বললাম, আবারও বলছি, এলওয়াই যুক্ত যতগুলি অ্যাডভার্ব রয়েছে সেগুলো কিন্তু আমরা কানেক্টর হিসেবে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারি। সেগুলো কেন ব্যবহার করব, টু গিভ এমফাসিস অন সামথিং অর সাম, অর্থাৎ কোনো কিছুর উপরে বা কারোর উপরে জোর প্রকাশ করার জন্য। তাহলে এখানে দেখো এক্সাম্পলটা কি দেওয়া আছে, কমিউনিকেশন ইন ইংলিশ ইজ আ মাস্ট ফর অল স্টুডেন্টস, যে ইংরেজিতে যোগাযোগ হচ্ছে সকল শিক্ষার্থীদের জন্য আবশ্যক, বিশেষ করে কাদের জন্য আবশ্যক, এই যে স্পেশালি মানে বিশেষ করে, ফর দোজ হু ওয়ান্ট টু স্টাডি অ্যাব্রড, বিশেষ করে যারা বিদেশে পড়াশোনা করতে চায় তাদের জন্য ইংরেজিতে যোগাযোগ হচ্ছে আবশ্যক। ওকে, এরপরে যেটা রয়েছে সর্বশেষ যে কানেক্টরসগুলো দেওয়া হয়েছে, ইন কনক্লুশন, টু কনক্লুড, টু সামারাইজ, দেয়ারফর, ওভারঅল, এটসেট্রা। এটা হচ্ছে টু সামারাইজ অথবা কনক্লুড আইডিয়াস, অর্থাৎ পুরোটা সামারাইজ করার জন্য, সারাংশ করার জন্য আমরা এখান থেকে যে কোনো একটা কানেক্টরস আমরা ব্যবহার করতে পারি। প্যারাগ্রাফ লেখার শেষে, এসে লেখার শেষে, কম্পোজিশন লেখার শেষে, বক্তব্যের শেষে, ভাষণ দেওয়ার শেষে আমরা সামারাইজ যখন করব, তখন আমরা কিন্তু এই ধরনের কানেক্টরসগুলো আমরা ব্যবহার করতে পারি। যেমন এখানে বলা হয়েছে, ইন বাংলাদেশ দ্য লিটারেসি রেট ইজ ইনক্রিজিং ডে বাই ডে, বাংলাদেশে সাক্ষরতার হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অলসো লাইফস্টাইল ইজ ডেভেলপিং, এই যে অলসো কিন্তু কেন ব্যবহার করা হয়েছে, অতিরিক্ত তথ্য এখানে ইউজ করা হয়েছে, যে লাইফ স্টাইল অর্থাৎ জীবন ধারণ প্রণালীরও কিন্তু উন্নতি হচ্ছে। বাট উই আর গ্রাজুয়ালি লুজিং আওয়ার গ্রিন বাংলাদেশ, কিন্তু দেখো বাট যে কানেক্টর রয়েছে একটু খেয়াল করো, বাট কিন্তু আমরা ক্রমান্বয়ে আমাদের যে সবুজ বাংলাদেশকে হারিয়ে ফেলছি। তাই therefore it is high time we need to be aware of environment issues, তাই আমাদের আসলে পরিবেশ বিষয়ে সচেতন হওয়ার এখনই উপযুক্ত সময়। আসলে এই পুরোটাই হচ্ছে একটা উপসংহার বা কনক্লুশন। তো যখন আমরা এটি লিখব, আমরা প্রথমে কিন্তু অ্যাড করব হচ্ছে ইন কনক্লুশন ইট ইজ সেড দ্যাট ইন বাংলাদেশ দ্য লিটারেসি রেট ইজ ইনক্রিজিং ডে বাই ডে, এইভাবে আমরা শুরু করতে পারি। ঠিক আছে, এরপরে তোমাদের ক্লাসরুমের জন্য কিছু কাজ রয়েছে। ইংলিশটা আগে আমি পড়ে নিচ্ছি, তারপর বাংলাটা পড়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে তোমরা তৈরি করবে। ঠিক আছে, যেমন এখানে আছে ওয়ার্ক টু কমপ্লিট
আউটসাইড অফ দ্য ক্লাসরুম, অর্থাৎ ক্লাসরুমের বাইরের কাজ। হ্যাঁ, গাইডলাইন্স টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি: form a group of 4, 6, give an interesting name to a group, then apply all the possible ways to search the cohesive devices. Also notice the cohesive devices people use around you. Next, discuss and make a poster on the most useful cohesive devices, their use and purposes of the use in a context. Finally, present the poster in front of the class. শ্রেণীকক্ষে বাইরের কাজ, অ্যাক্টিভিটি শেষ করার জন্য দিক নির্দেশনা। প্রথমে কি করতে হবে তোমাদেরকে? করতে হবে 4 বা 6 জনের দল গঠন করো, দলের একটি সুন্দর নাম দাও, যেমন পদ্মা, মেঘনা, যমুনা, বঙ্গবন্ধু স্যাটেলাইট 2, একটা নাম দিয়ে দিবে দলের। তারপর কোহেসিভ ডিভাইস খুঁজে বের করার সম্ভাব্য সব কৌশল অবলম্বন করো। তোমার চারপাশের লোকজনের কোহেসিভ ডিভাইস ব্যবহারও লক্ষ্য করো। পরে সবচেয়ে বেশি প্রয়োজনীয় কোহেসিভ ডিভাইসগুলোর ব্যবহার নিয়ে আলোচনা করো এবং সেগুলো ব্যবহারের প্রাসঙ্গিকতা নিয়ে একটি পোস্টার তৈরি করো, সবশেষে শ্রেণীতে উপস্থাপন করো। অর্থাৎ তোমাদের আলাদা একটি পেপারে কোহেসিভ ডিভাইসগুলো আমরা লিখব এবং এর ব্যবহারগুলো আমরা কোন কোন সিচুয়েশনে, যেমন বার্ড অর্থাৎ ফ্যান ভয়েস যেটা শিখলাম, এটা ছাড়াও আমাদের প্রয়োজনীয় যতগুলো কোহেসিভ ডিভাইস আছে এগুলো আমরা কোন কোন ক্ষেত্রে কোন কোন সিচুয়েশনে ব্যবহার করি সেগুলো আমরা একটা পোস্টার তৈরি করব। পোস্টার তৈরি করে এটা আমরা শ্রেণীতে উপস্থাপন করব। তোমরা আশা করে বুঝতে পেরেছ, অবশ্যই পোস্টার তৈরি করবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফাই করবেন।